ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল অ্যান্ড এডুস্ফিয়ারে। আজকে তোমাদের বেশ কিছু জনের রিকোয়েস্ট ছিল যে বিগত বছরের যে ইউজিসি নেট সেটের যে এক্সামগুলো হয়েছে সেখানে যে সমস্ত পিওয়াইকিউ এসছে সেগুলো নিয়ে আলোচনা করে দেওয়ার। তো ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো চলবে। আজকে প্রথমে যেটা রয়েছে যে আমাদের যে ডব্লিউবি সেটের যে এক্সাম হয়েছে, একদম লাস্ট 2025 সালে যে এক্সামটি হয়েছে, সেই এক্সামের যে পেপার ওয়ানের কোশ্চেন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে। তো একেবারে যারা নতুন চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, যাতে সহজেই তোমার কাছে এই ধরনের ফ্রি ক্লাস পৌঁছে যায়, এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাও। আজকে আমরা পেপার ওয়ানের যে কোশ্চেন ডব্লিউবি সেটের 2025 সালে লাস্ট যে সেটটা হয়েছে সেখান থেকে পেপার ওয়ানের যে সমস্ত কোশ্চেন আসে, তো ম্যাথ, ডিআই পোর্শন এবং কম্প্রিহেনশনের এই তিনটি পোর্শন বাদ দিয়ে, কারণ এগুলো একটু অনেকটা ডেসক্রিপটিভ এবং ক্যালকুলেটিভ জায়গা রয়েছে, তো এই তিনটি পোর্শন বাদ দিয়ে বাকি সমস্ত কোশ্চেন ধরে ধরে আলোচনা হবে এবং ইন ডিটেলস তথ্য সহকারে আজকে ক্লাসটি রাখার চেষ্টা করেছি। তো অবশ্যই সবাইকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটি রয়েছে, দ্য অরিজিনাল স্টোরিজ ফর দ্য বুক আর্ট ল্যাম্প, the International Broker Prize winner for 2025, were written in Urdu, Arabic, Tamil, Kannada। অর্থাৎ 2025 সালের যে আন্তর্জাতিক ব্রোকার পুরস্কার প্রাপ্ত বই আর্ট ল্যাম্প, এটি কোন ভাষায় লেখা হয়েছিল? আমরা জানি এটি একটি গুরুত্বপূর্ণ বই। এটি মেনলি আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে কোশ্চেনগুলো সেগুলো থেকে এসছে। তো তোমরা যদি চাও আমাদের চ্যানেলে প্রতি মাসের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলি রয়েছে সেগুলো দেখে নিতে পারো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বাছাই করা, সমস্ত মাসের যে বাছাই করা প্রশ্নগুলো, টপ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেগুলোও তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে কোশ্চেন নাম্বার 1-এর? এটি হচ্ছে কন্নড়। তো এই বইটি যে হার্ট ল্যাম্প, এই বইটির লেখক হচ্ছেন বানু মুস্তাক। তিনি একজন কর্ণাটকের বাসিন্দা এবং অবশ্যই ইন্ডিয়ান রাইটার এবং লয়ার ছিলেন। তো যেহেতু কর্ণাটকের বাসিন্দা সেই জন্য তার মাতৃভাষা বা ল্যাঙ্গুয়েজ কিন্তু এই মাদার টাং হয়ে যাচ্ছে কন্নড়। তো সেই ভাষাতেই বইটি তিনি লিখেছেন। এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, কন্নড় ভাষা। পরবর্তী প্রশ্ন, যে দ্য কি ওয়ার্ডস অফ জাস্টিস, ইনইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি in the preamble of Indian Constitution were taken from the ideals of Italian Constitution, French Constitution, British Constitution, American Constitution। অর্থাৎ আমাদের যে ভারতের সংবিধান রয়েছে, সংবিধানের প্রস্তাবনা অংশে উল্লিখিত যে ন্যায়, বিচার, সাম্য, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব, এই ধরনের যে শব্দগুলি ইউজ করা হয়, তো সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, কোন সংবিধান থেকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, ফরাসি সংবিধান থেকে নেওয়া হয়েছে। এরকম বিভিন্ন বিষয় রয়েছে, তো সেগুলো আমাদের একটু জেনে নিতে হবে, ডিটেলস ইনফরমেশনগুলো এখান থেকে কোশ্চেন আসতেই পারে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার প্রস্তাবনা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত তথ্য। এক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হতে পারে যে প্রস্তাবনা তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে, তাহলে এখানে কেন ফরাসি সংবিধান হলো? এখানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টোটাল যে প্রস্তাবনার কনসেপ্ট সেটা নেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম যখন সংবিধান তৈরি হয় সেখানে প্রস্তাবনা বলতে কি বোঝায় বা কোন জায়গাগুলো আমাদের রাখতে হবে
সেগুলো ঠিক করা হয় এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই নেওয়া হয় সেই ধারণাটা। তো পরে এই সমস্ত যেগুলো আমাদের কোশ্চেনে এসছে যে জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, এই ধারণাগুলো পরে অ্যাড হয় এবং সেই স্পেসিফিক এই ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে ফরাসি সংবিধান থেকে। তো এরকম আরও বিভিন্ন তথ্য রয়েছে, যেমন ব্রিটিশ সংবিধান থেকে আমরা একক নাগরিকত্ব, সংসদীয় শাসন ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, স্পিকার, প্রধানমন্ত্রী, শক্তিশালী নিম্নকক্ষ, আইনের শাসন, এই সমস্ত বিষয়গুলো নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে আমাদের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো রয়েছে, যেমন যেটাকে সংক্ষেপে ডিপিএসপি বলা হয়। এছাড়াও যে যুগ্ম তালিকা, যৌথ অধিবেশন, এই সমস্ত বিষয়গুলো নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য, ন্যায় বিচার, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলো। এবং দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি, রাজ্যসভার সদস্য নির্বাচন, এগুলো। এখানে এই যুগ্ম তালিকা বলতে যেমন একটা বিষয় রয়েছে, আমাদের যে এডুকেশন, সেটা কিন্তু যুগ্ম তালিকার অন্তর্গত। তাহলে এই ধরনের কোশ্চেন আসতেই পারে যে যুগ্ম তালিকার যে কনসেপ্টটি, সেটি কোথা থেকে নেওয়া হয়েছে। এটি আমাদের হয়ে যাচ্ছে তাহলে অস্ট্রেলিয়া থেকে। এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু দিতে পারে, তাহলে এই ডিটেলস তথ্যগুলি আমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, এ জাম্প লাইন ইন আ নিউজ পেপার, অর্থাৎ এক জাম্প লাইনের কাজ কি, সংবাদপত্রে জাম্প লাইনের কাজ কি। আমরা প্রত্যেকেই কম বেশি সংবাদপত্র পড়ি, নিউজ পেপার পড়ি, তো এই বিষয়টার সাথে আমরা নিশ্চয়ই পরিচিত। এই জাম্প লাইন, এটা হচ্ছে এমন একটা জিনিস যে একেবারে কোনো একটা সংবাদ যখন প্রেজেন্ট করা হচ্ছে বা খবরের কাগজের মধ্যে যখন ছাপা হচ্ছে, তখন পুরো সংবাদটা হয়তো সেই পেজের মধ্যে ধরছে না বা স্পেসিফিক সেই জায়গার মধ্যে থাকছে না, তো কিছু অংশ রয়ে যাচ্ছে। তো সেটা কি করতে হয় আমাদের, আবার পরবর্তী অন্য পেজে আমরা সেটাকে প্রিন্ট করি। তো যতটুকু ফার্স্ট পেজে ধরলো, তারপর তলার দিকে লেখা থাকে যে পরবর্তী অংশ দেখতে এত নম্বর পেজে যান। 3 নম্বর বা 4 নম্বর পেজে আবার ওই সংবাদের যে বাকি অংশটুকু সেটা রয়েছে। তো সেই জায়গাটা ইন্ডিকেট করছে কোন লাইনটা, ওই লাস্টের যে লাইনটা, যে এত নম্বর পেজে যান পরবর্তী অংশটুকু দেখতে, সেই জিনিসটাই কিন্তু জাম্প লাইন। এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, যে সংবাদের বাকি অংশটুকু যেটা অন্য যে পৃষ্ঠাতে মুদ্রিত রয়েছে সেটিকে বা সেই দিকে পাঠককে নির্দেশ করে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, যে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম নয়, অর্থাৎ হুইচ ইজ নট আ ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম? জুম, ওয়েবএক্স, অ্যাজিওর, স্কাইপি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অ্যাজিওর, অপশন সি। তো এগুলো কি কি একটু দেখে নিতে হবে। তাহলে জুম, ওয়েবএক্স, স্কাইপে, এগুলো হচ্ছে বেশ কিছু জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মস। এর মাধ্যমে আমরা মিটিংস করতে পারি, বিভিন্ন ভিডিও কলস করে থাকি, যেমন আমরা গুগল মিটের মধ্য দিয়ে আমরা ক্লাস করি। তো এইরকম জুম অ্যাপেও কিন্তু ক্লাস করা যায় বা ভিডিও কনফারেন্সিং করা যায়। অন্যদিকে অ্যাজিওর যেটা, এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাজিওর, এটা এক ধরনের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। এটা কোনো ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম নয়, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। এর কাজই হচ্ছে যে ইন্টারনেট রিলেটেড যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা অ্যাপস রয়েছে, ডাটা স্টোরেজ থেকে শুরু করে সেগুলো কিভাবে কন্ট্রোল করা হবে, হোস্টিং সার্ভিস, সমস্ত কিছু এটা ম্যানেজ করতে সাহায্য করে। এই জন্য এই অ্যাজিওর হচ্ছে কোনো ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম নয়, এটা একটা ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশনস মেনটেন্স প্রিভেসি and security during a video conferencing? অর্থাৎ আমাদের যে ব্যক্তিগত তথ্য তার নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখতে সাহায্য করে ভিডিও কনফারেন্সিং এর সময় কোন বিষয়টি?
এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিন্তু এলিমিনেশন মেথড ইউজ করব। এখানে দেখো যে অপশনগুলি রয়েছে এর মধ্যে একটি কিন্তু পজিটিভ, বাকি তিনটেই নেগেটিভ। তো যেহেতু কোশ্চেনের সেন্স বলছে আমাদের পজিটিভ দিকে যেতে হবে, সেই হিসাবে আমরা দেখে নিই বিচার করে কিভাবে আসছে। তো এখানে প্রথম অপশন যেটা রয়েছে যে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে মিটিং লিঙ্ক শেয়ার করা, এটা তো নয়। তাহলে আমাদের নিরাপত্তা কিভাবে থাকবে? দেন পাসওয়ার্ড ছাড়াই যে কোনো ব্যক্তিকে মিটিংয়ে যোগদানের অনুমতি দেওয়া, এটাও হচ্ছে না। যে কেউ আমাদের মিটিংয়ে ঢুকে পড়লে কিন্তু অনেক সময় হ্যাকাররা ঢুকে পড়তে পারে, দিয়ে আমাদের তথ্য চুরি করতে পারে। আর কি ওয়েব ক্যাম টেপ দিয়ে ঢেকে রাখা, এটাও ঠিক না। পড়ে থাকলো আমাদের অপশন সি, যে নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ওয়েটিং রুম নামক বৈশিষ্ট্যটি ব্যবহার করা, অর্থাৎ যারা পার্টিসিপেন্টস রয়েছে তাদেরকে অ্যাড করা ক্ষেত্রে এই ফিচার্সটা কাজে লাগে এবং তাদেরকে যাচাই করে তারপরেই কিন্তু মিটিং লিঙ্কে ঢোকার অনুমতি দেওয়া হয়। এই জন্য হয়ে যাচ্ছে অপশন সিটা সঠিক উত্তর, ছয়টা অপশন সি। নেক্সট কোশ্চেন, যে নিচের কোন রেখাচিত্রটি পিতা, শিক্ষক এবং পুরুষদের মধ্যে সম্পর্ক সর্বাপেক্ষা যথাযথভাবে প্রকাশ করে? এই ধরনের ভেন ডায়াগ্রাম দিয়ে কিন্তু কোশ্চেন আসে, এগুলো রিজনিংয়ের কোশ্চেন। একটু ভেবে চিনতে কিন্তু এগুলো করতে হয়, না হলে ভুল হয়ে যায়। তো এখানে যেটি রয়েছে যে পিতা, শিক্ষক এবং পুরুষ, এক্ষেত্রে সঠিক উত্তর দিয়েছে কিন্তু অপশন সি। তো এটি কিভাবে হচ্ছে আমরা একটু দেখে নিই। এই ক্ষেত্রে আমরা পুরুষটাকে যদি সবচেয়ে বড় অংশ ধরি, যে লার্জ সার্কেলটা রয়েছে, এটা যদি আমরা মেল ধরি, পুরুষ বা ম্যান, তার আন্ডারে আমরা কি পাই? তার আন্ডারে কিন্তু পিতা বা ফাদার। নেক্সট যে সার্কেলটা, এটা আমরা যদি ফাদার ধরি, সমস্ত পিতা কি? সমস্ত পিতা হচ্ছে পুরুষের মধ্যে পড়ছে, মেলের মধ্যে সমস্ত মেল বা মেনের মধ্যে কিন্তু এই ফাদাররা পড়ে যাচ্ছে। তাহলে এই দিকটা ঠিক আছে। এবার কনফিউশন তৈরি হবে এইখানে, যে শিক্ষক, শিক্ষক বলতে এখানে টিচার্স, এখানে মেল ফিমেল উভয়ই হয়। কনফিউশন এখানেই তৈরি হয় যে বাংলা শিক্ষক রয়েছে কিন্তু শিক্ষিকা নেই। আবার ইংরেজিটা দেখতে গেলে এখানে টিচার্স রয়েছে, তো টিচার্সের মধ্যে কিন্তু মেল ফিমেল উভয় টিচারই পড়ে। সেই দিক থেকে আমরা কি করব, আমাদের এই যে সার্কেলটা রয়েছে, এটা আমরা টিচার্স যদি ভেবে নিই, তো আমরা বলছি কি মেল ফিমেল উভয়ই রয়েছে। এবার দেখো এই যে অংশটা, এই যে এই অংশটা, এই অংশটা কি? এই অংশটা আমাদের মেলের মধ্যে পড়ে যাচ্ছে, এই যে মেলের মধ্যে এই জায়গাটা পড়ে যাচ্ছে। আবার কি আছে, এখানে ফাদারের কিছুটা অংশও রয়েছে। তাহলে কিছু ফাদার তারা শিক্ষকতার চাকরি করেন, তাই তো? আবার অন্যভাবে বললে যে কিছু শিক্ষক তারা ফাদার, এবং এই টোটাল অংশটা হচ্ছে আমাদের পুরুষের মধ্যে। তাহলে শিক্ষক হচ্ছে এখানে পুরুষের মধ্যে, এটাও আমার ইনক্লুড হয়ে যাচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে সব শিক্ষক বা সব টিচার্স কিন্তু মেল নয়, সেখানে ফিমেল টিচার্সও রয়েছে। সেই জন্য এই যে বাকি অংশটুকু, এই বাইরের অংশটা, এই যে বাইরের অংশটা, এইটা কিন্তু ফিমেল পোর্শন। তাহলে এই দিক থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সিটা। নেক্সট কোশ্চেন, conservation of biodiversity outside the natural habitat is known as in situ, ex situ, in vivo, ex vivo. জীববৈচিত্র্য সংক্রান্ত যে বিষয়টা, সেটা এখানে কোশ্চেনে দিয়েছে।
আমরা ন্যাচারালি জেনে থাকি যে বায়োডাইভার্সিটির ক্ষেত্রে আমরা দু ধরনের সংরক্ষণের কথা পাই, ইন সিটু আর এক্স সিটু সংরক্ষণ। এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে আমাদের যেটা জানতে চাইছে যে আউটসাইড দ্য ন্যাচারাল হ্যাবিটেট, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই এক্স সিটু, অপশন বি। তো এই দুটো জিনিস কি একটু আমাদের জেনে নিতে হবে। অপশন সি ডি এটা একটু কনফিউশনের জন্য করেছে, এরকম কিছু নেই। তো আমাদের যেটা জানতে হবে যে ইনসিটু আর এক্সিটু কি। তো ইনসিটু এক্সিটু এগুলো হচ্ছে এক ধরনের স্ট্র্যাটেজি, কনজারভেশনের জন্য স্ট্র্যাটেজি, অর্থাৎ আমাদের যে জৈব বৈচিত্র্য সেগুলো সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি। ইনসিটু হচ্ছে অন সাইট, কি অন সাইট, অর্থাৎ যে অরিজিনাল যে সাইট বা অরিজিনাল যে বাসস্থান সেখানে সংরক্ষণ করা। যে প্রোটেক্টিং স্পেসিস ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেটস, তাদের যে প্রাকৃতিক বাসভূমি, প্রাকৃতিক বাসস্থান, যে ন্যাশনাল পার্ক, যেমন ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যানগুলো আছে, এইখানে তাদেরকে সংরক্ষণ করা, সেই সমস্ত প্রজাতিদের নিজেদের বাসভূমিতেই সংরক্ষণ করা, এটা হচ্ছে ইনসিটু। ইন মানে নিজেদের মধ্যে, আর অফসাইট, এক্সিটু হচ্ছে অফসাইট মানে আউটসাইড, অর্থাৎ নিজেদের যে প্রাকৃতিক বাসভূমি তার বাইরে নিয়ে গিয়ে অন্য কোথাও তাদেরকে যে আর্টিফিশিয়াল পরিবেশের মধ্যে, কৃত্রিম পরিবেশের মধ্যে তাদেরকে সংরক্ষণ করা, সেটা হচ্ছে আমাদের কি এক্সিটু। যেমন আমাদের চিড়িয়াখানা রয়েছে, বিভিন্ন সিড ব্যাংক রয়েছে, এগুলো হচ্ছে আমাদের এক্সিটুর উদাহরণ। এখানে কোশ্চেনে যেহেতু জানতে চেয়েছে যে আউটসাইড ন্যাচারাল হ্যাবিটেট, সেই জন্য অ্যান্সার হয়ে যাচ্ছে অবশ্যই এক্সিটু। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে যে ব্লু বেবি সিন্ড্রোম ইজ কজড বাই দ্য কন্টামিনেশন অফ ওয়াটার ডিউ টু নাইট্রেটস, ফসফেটস, আর্সেনিক, ফ্লুরাইড। এই ধরনের রোগ থেকেও কিন্তু বিভিন্ন কোশ্চেন আসে যে ফ্লুরাইড দূষণের ফলে কোন রোগ হয়, আর্সেনিকের ফলে কোন রোগ হয়, আর্সেনিক দূষণের ফলে। তো এখানে যেটি আছে যে ব্লু বেবি সিন্ড্রোম, এটি ঘটে কিসের জন্য, জলের সাথে কি মিশলে এই রোগটি সৃষ্টি হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, নাইট্রেট। নাইট্রেট মিশলে জলের সাথে এই ব্লু বেবি সিন্ড্রোম, এই লক্ষণটি ধরা পড়ে বা এই রোগটি সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, কিয়োটো প্রোটোকল ইজ রিলেটেড টু এয়ার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, ওয়াটার পলিউশন, গ্রিন হাউস গ্যাস। এই ধরনের প্রোটোকল সংক্রান্ত প্রশ্নও কিন্তু প্রতিবারই থাকে, তো এগুলোও খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন যে মন্ট্রিল প্রোটোকল হয়েছে, বায়োডাইভার্সিটি যে অ্যাক্টগুলো হয়েছে, সেগুলো আমাদের দেখে রাখতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, গ্রিন হাউস গ্যাস। তো কিয়োটো প্রোটোকল সম্পর্কে একটু সামান্য তথ্য জেনে নিই তাহলে। যে কিয়োটো প্রোটোকল হয়েছিল কখন, ডিসেম্বরের 11ই ডিসেম্বর 1997 সালে হয়েছিল, জাপানের যে কিয়োটো শহর সেখানে। এবং এটা চালু হয়েছিল হচ্ছে আমাদের 2005 সাল 16 ফেব্রুয়ারি। তো এটা একটা আন্তর্জাতিক চুক্তি এবং ইউএনএফসিসিসি দ্বারা পরিচালিত, অর্থাৎ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এই যে সংস্থাটি রয়েছে সেটি মূলত এটির দায়ভার নেয় এবং পরিচালিত করেছিল, এই প্রোটোকলটি তৈরি করেছিল। তো এখানে মেনলি যে গ্রিন হাউস গ্যাস যেগুলো আমাদের বায়ুমণ্ডলে রয়েছে, তো সেগুলো নির্গত হওয়ার পরিমাণ কিভাবে কমানো যায় এবং বাতাসে ভারসাম্য বজায় রাখা যায়, সেই জায়গাটা নিয়েই বেশি করে আলোচনা করেছে। অর্থাৎ গ্রিন হাউস গ্যাস নির্গমনের যে বিষয়টা, সেটা কতটা কম করা যায়, রিডিউস করা যায়, সেটার পন্থা বা সেটার উপায় কি হবে, সেটা নিয়েই আলোচনা করেছে বা জোর দিয়েছে এই কিয়োটো প্রোটোকল। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, পরিবেশ সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত তিনটি আর কি কি। এই কোশ্চেনটা আরো একবার এসেছিল, কোনো একটা নেটের এক্সামেই এসেছিল, সেখানে সাজাতে দিয়েছিল, অ্যারেঞ্জ করতে দিয়েছিল, এই তিনটে অপশনকে অ্যারেঞ্জ করতে দিয়েছিল। তো আমরা সেই বেসিসেই দেখবো পরপর কি আসে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল।
এটাই সিকোয়েন্স মেনটেন করে রয়েছে। তো এই তিনটে বিষয় একটু সংক্ষেপে জেনে নিতে হবে। 3R এগুলো হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্টাল যে সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল কনজারভেশন, সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই রিডিউস কি? রিডিউস বলছে যে আমরা যখন কোনো বাজারে কোনো কিছু জিনিসপত্র কিনি, তো সেখানে আমরা প্যাকেট ব্যবহার করি। তো আমরা যতটা পারবো কম ইউজ করব সেই ধরনের প্যাকেট। এই প্লাস্টিকের প্যাকেটগুলো আমরা কম ইউজ করব। এটা হচ্ছে রিডিউস। অর্থাৎ তাহলে আমাদের কি হবে, যদি আমরা প্লাস্টিকের প্যাকেটগুলো কম ইউজ করি তাহলে আমাদের ওই প্লাস্টিক জাতীয় যে বর্জ্য পদার্থ সেগুলো অনেকটা কম উৎপন্ন হবে। দেন রিইউজ। এবার যে প্লাস্টিকগুলো ইউজ করছি সেগুলো আমরা চেষ্টা করব বেশিবার বা অনেকবার আমরা ইউজ করার। অর্থাৎ একবার ব্যবহার করে ফেলে দিলাম এমনটা নয়, আমরা চেষ্টা করব মাল্টিপল টাইমস যাতে ব্যবহার করা যায় সেরকম। তাহলে এটা হচ্ছে রিইউজ। দেন হচ্ছে রিসাইকেল। এবং এই যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি, মেটেরিয়ালসগুলো ইউজ করছি, এগুলো চেষ্টা করতে হবে আমাদের যাতে আবার রিসাইকেল করা যায়। অর্থাৎ সেগুলো রিসাইকেল করে আবার নতুন প্রোডাক্ট যাতে তৈরি হয় সেই ধরনের রিসোর্স বা মেটেরিয়াল আমাদের ইউজ করতে হবে। এইভাবে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি এবং যে এনভায়রনমেন্টাল যে সাস্টেনেবিলিটি সেটা বজায় রাখতে পারি। তো এই তিনটে প্রসেস খুব গুরুত্বপূর্ণ, যে রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। নেক্সট কোশ্চেন, which of the following best describes the role of ICT in research? গবেষণার ক্ষেত্রে আইসিটির ভূমিকা কি? এখানে যেই চারটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, যে এই আইসিটি আমাদের তথ্য সংগ্রহ করতে, সেগুলো সংরক্ষণ করতে এবং বিশ্লেষণ করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, এগুলো রিজনিং থেকে এসছে, লজিক্যাল রিজনিং থেকে। যে পালকযুক্ত পাখি এবং পাওয়ালা বেড়াল এরা হচ্ছে কোন ধরনের কনসেপ্ট? প্র্যাকটিক্যাল, পারসেপচুয়াল, থিওরিটিক্যাল, থিমেটিক? কোন ধরনের কনসেপ্টের মধ্যে পড়ে? আমরা এই প্রাণীদের কিন্তু চাক্ষুষ দেখতে পাই, অর্থাৎ আমরা চোখ দিয়ে দেখতে পাই যে পালকযুক্ত পাখি এবং পাওয়ালা বেড়াল এগুলো আমাদের যে বাস্তব জগৎ সেখানেই রয়েছে এবং চাক্ষুষ দেখতে পাই। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? অবশ্যই অপশন বি, প্রত্যক্ষজ ধারণা, যে পারসেপচুয়াল কনসেপ্টের মধ্যে আমাদের পড়ছে। নেক্সট যেটা 17 নম্বর কোশ্চেন, যে আমি যত বিড়াল দেখেছি প্রত্যেকেরই 4টি করে পা ছিল, সুতরাং বেড়াল মাত্রেরই 4টি পা থাকে, এটি কিসের উদাহরণ? অবরোহী যুক্তি, অপসারক যুক্তি, আরোহী যুক্তি, স্থানিক যুক্তি? ডিডাকটিভ, অ্যাবডাকটিভ, ইন্ডাকটিভ রিজনিং অর স্পেশাল রিজনিং? আমরা ন্যাচারালি জেনে থাকি যে রিজনিংয়ের ক্ষেত্রে দুটোই ভাগ হয়ে থাকে, যে ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ। তো একটাতে আমরা দেখেছি যে ডিডাকটিভে কি হয়, জেনারেল থেকে স্পেসিফিক ডিসিশনে আমরা যাই, আর ইন্ডাকটিভে যেটা হয় স্পেসিফিক থেকে জেনারেল ডিসিশনে আমরা পৌঁছাই, স্পেসিফিক কিছু কনসেপ্ট থেকে আমরা জেনারেল ডিসিশনে পৌঁছাই। তো এখানে যেটা বলেছে যে আমি যত বেড়াল দেখেছি প্রত্যেকেরই 4টি করে পা ছিল, অর্থাৎ একটা স্পেসিফিক জায়গাকে ফোকাস করছি, যে আমি 2, 4, 5, 10টা বেড়াল দেখেছি, তো প্রত্যেকটা 4টে করে পা আছে, তাহলে সেখান থেকে আমি কি ডিসিশন নিচ্ছি? সুতরাং বেড়াল মাত্রেরই 4টি পা থাকে, অর্থাৎ সকল বেড়ালের 4টি পা আছে, বা সকল বেড়াল হয় 4টি পা যুক্ত, এরকম ডিসিশনে আমরা আসতে পারি। তাহলে এটা হচ্ছে একটা জেনারেল কনক্লুশন। তাহলে আমরা স্পেসিফিক থেকে জেনারেল আসছি,
তাহলে আমি কি বললাম যে ইন্ডাকটিভে কি করি, আমরা স্পেসিফিক থেকে জেনারেল আসি, স্পেসিফিক কিছু উদাহরণ থেকে আমরা জেনারেল ডিসিশনে পৌঁছাই। সেই জন্য এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন সি, ইন্ডাকটিভ রিজনিং। এই ইন্ডাকটিভ ডিডাকটিভ রিজনিং থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন থাকে, এটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। নেক্সট, এটিও একটি রিজনিং এর কোশ্চেন, যে নিচের সংখ্যাগুলির ক্রমপর্যায়ে সর্বশেষ সংখ্যাটি বেছে নিন। 1, 1, 4, 9, 25, 64। এখানে খেয়াল করলে আমরা দেখতে পাবো এই দুটোকে যদি এখন বাদ দিই, এই 4 হচ্ছে 2 স্কোয়ার, 3 স্কোয়ার হচ্ছে 9, 5 স্কোয়ার 25, 8 স্কোয়ার 64, কিন্তু এদের মধ্যে রিলেশনটা কি ঠিকভাবে বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। এই জন্য আমাদের প্রথম থেকে দেখতে হবে যে 1 স্কোয়ার যদি 1 হয়, আবার 1 স্কোয়ার যদি 1 হয়, এবার 2 স্কোয়ার 4 হচ্ছে, তাহলে এই 1 আর 1, এই 1 এই 1 দুটো মিলে কি হচ্ছে? 2 হচ্ছে, যোগ করে সেই 2 স্কোয়ার হচ্ছে 4। এবার এই 2 আর 1 একটু দেখালে সুবিধা হবে। এই 1 বললাম যোগ করে 2, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4। এখানে এই 1 আর এই 2 মিলে হচ্ছে 3, সেটাকে আবার স্কোয়ার করে দিচ্ছি, আসছে 9, 3 স্কোয়ার 9। আবার এই 2 আর এই 3 সেটা যোগ করে দিলে আসছে 5, এবার ওই 5 স্কোয়ার আসছে এখানে 25। দেন 5 আর 3, যদি এই 3 আর এখানে 5 এটা যদি দুটো অ্যাড করে দিই তাহলে 8 হচ্ছে, এবার 8 স্কোয়ার হচ্ছে 64। তাহলে এখান থেকে আবার এই 5 আর 8 এই দুটোকে যোগ করব, 13 হবে, তাহলে 13 স্কোয়ার হচ্ছে আমাদের 169। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু 169, অপশন সি। এটা এখানে রয়েছে, এই যে 1 স্কোয়ার সমান 1, 1 স্কোয়ার সমান 1, ওটাই এই 1 আর এই 1 দুটোকে যোগ করে দিলে আমাদের 2 আসছে। এই 1 আর এই 1 দুটোকে যোগ করে দিলে আমাদের 2 আসছে, সেই 2টা নিচে চলে এলো। এবার এই 2 স্কোয়ার করব, 2 স্কোয়ার করলে আমার 4 আসছে। এখানে আবার ফিরে যাচ্ছি, 1 আর 2 যোগ করে দিচ্ছি, দিয়ে আসছে 3। এবার এই 3 স্কোয়ার করলে 9, আবার এই 2 আর 3 যোগ করছি, 2 আর 3 হলে 5, 5 স্কোয়ার সমান 25। আবার এই 3 আর 5 যোগ করছি 8, 8 স্কোয়ার সমান 64। এবার 5 আর 8 যোগ করব, 5 আর 8 যোগ করলে 13 বা 13, 13 স্কোয়ার হচ্ছে আমাদের 169। খুব সহজ একটি রিজনিং। এখানে সঠিক উত্তর তাহলে হয়ে গেল অপশন সি, 169। পরবর্তী প্রশ্ন, যথাযথভাবে ডেটা পরিচালনার মূল সুবিধা কি, অর্থাৎ এফেক্টিভ ডেটা গভর্নেন্স এর মূল সুবিধা কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, যে উন্নত গুণমানের এবং নির্ভরযোগ্য ডেটা দেওয়া, এটা হচ্ছে এফেক্টিভ ডেটা গভর্নেন্সের মূল সুবিধা। পরবর্তী প্রশ্ন, যে একটি বিধির উদাহরণস্বরূপ সাধারণ ডেটা সুরক্ষা বিধি প্রধানত গুরুত্ব দেয়, অর্থাৎ জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন ইজ অ্যান এক্সাম্পল অফ রেগুলেশন প্রাইমারিলি ফোকাসড অন, কিসের দিকে ফোকাস করে? ডাটা স্টোরেজ অপটিমাইজেশন, ডাটা প্রাইভেসি প্রোটেকশন, ডাটা ভিজুয়ালাইজেশন, ডাটা হার্ডওয়্যার স্পেসিফিকেশন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, যেটা ডাটা প্রাইভেসি এবং প্রোটেকশন, ডেটার যে গোপনীয়তা এবং সুরক্ষা সেটার উপরেই বেশি করে গুরুত্ব দেয়। পরবর্তী প্রশ্ন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা আইন 1986
এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 প্রণীত হয়েছিল। ভারতীয় শকুন সংকট, ভোপাল দুর্ঘটনা, পাসার লাপুড়ি অগ্নিকাণ্ড, অসম তৈল দুর্ঘটনা। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন বি, যে ভোপাল দুর্ঘটনা, অর্থাৎ ভোপালের যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেটির উপর বেস করে কিন্তু এই 1986 এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট এটি তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, নুরেমবার্গ কোড যে প্রত্যুত্তরে প্রণীত হয়েছিল সেটা কিসের জন্য? আন্তর্জাতিক স্তরে গবেষকদের মত বিনিময়ের প্রয়োজনে, নাকি ইন্টারনেট সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব প্রতিরোধের জন্য, নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গবেষণায় নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে, নাকি গবেষণা ক্ষেত্রে কুম্ভিলক বৃত্তি প্রতিরোধের উদ্দেশ্য? অর্থাৎ কুম্ভিলক বৃত্তি বলতে এখানে ওই প্ল্যাগারিজম, যে কপিরাইটের যে কেসগুলো সেগুলো। নুরেমবার্গ কোড। এটা সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে গবেষণা ক্ষেত্রে নৈতিকতা বিষয়গুলো সেগুলো লঙ্ঘন হচ্ছিল, তো সেই অভিযোগে বা সেই সমস্যা সমাধানের জন্য নুরেমবার্গ কোড এটা তৈরি করা হয়। তো এথিক্যাল ভায়োলেশন যাতে না হয় বা রিসার্চের ক্ষেত্রে যাতে রিসার্চ এথিক্স যেটা, অর্থাৎ সবার যে তথ্য সংক্রান্ত যে গোপনীয়তা সেটা যাতে বজায় থাকে, রিসার্চ এথিক্স যাতে ঠিকঠাক থাকে, মেনটেন করা হয়, সেটার উপর গুরুত্ব দেওয়ার জন্য এই নুরেমবার্গ ট্রায়ালস এটা বসে, এবং এটা হচ্ছে জার্মানিতে হয়েছিল, জার্মানির যে নুরেমবার্গ শহর সেখানে। তো এখানে মেনলি এই যে ক্রাইমস এগেনস্ট পিস, ওয়ার ক্রাইমস অ্যান্ড ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এগুলোর উপর বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। নেক্সট, কম্পিউটার নেটওয়ার্কে ফায়ারওয়াল প্রধানত কি কাজ করে থাকে? গোপনীয়তা রক্ষা করে, ডেটা সঞ্চালন করা, অন্তর্মুখী এবং বহির্মুখী নেটওয়ার্ক ট্রাফিক নিয়ন্ত্রণ ও ফিল্টার করা, সিস্টেম থেকে ভাইরাস শনাক্ত করে দূরীভূত করা, গুরুত্বপূর্ণ ডেটার প্রতিলিপি সংরক্ষণ। কোন কাজটি করে থাকে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন বি, টু মনিটর অ্যান্ড ফিল্টার আপ ইনকামিং অ্যান্ড আউটগোয়িং নেটওয়ার্ক ট্রাফিক। অর্থাৎ এই ফায়ারওয়াল এমন একটি সিস্টেম বা এটি একটা দেয়ালের মতো কাজ করে, যেটি আমাদের কি করে না দুদিক থেকে আমাদের সেভ করে। বিভিন্ন ভাইরাস বা অবাঞ্ছিত বিষয় আমাদের নেটওয়ার্কের মধ্যে ঢুকতে এবং সিস্টেমের মধ্যে ঢুকতে যেমন বাধা দেয়, তেমনি গুরুত্বপূর্ণ ফাইলগুলো সেগুলো চুরি করে বের করে নিয়ে যাওয়ার সময় কিন্তু বাধা দেয়। তো ভাইরাস অ্যাটাক হলেও সেখানে কোনো কিছু যদি আমার ফাইল থেকে চুরি হয়ে যায়, তো সেক্ষেত্রে বেরিয়ে যাওয়ার সময়ও কিন্তু সেটা চেক করে এবং বাধা দেয়। তো এই কাজটাই করে, অর্থাৎ একটা দেওয়ালের মতো কাজ করে এবং গার্ড হিসাবে কাজ করে। পরবর্তী প্রশ্ন, স্বচ্ছ এবং নিরাপদভাবে জনপরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন প্রযুক্তি কাজে লাগে? Which technology is commonly used ensuring secured and transparent delivery of public services? Virtual reality, blockchain, 3D printing, voice over IP. এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, ব্লকচেন। এই জিনিসটা কীরকম? ব্লকচেন হচ্ছে একটা চেনিং সিস্টেমের মতো এবং এটা ডিসেন্ট্রালাইজড অবশ্যই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে অপরিবর্তনীয়, অর্থাৎ পার্মানেন্ট হিসাবে থেকে যায়। এটা হচ্ছে ডিজিটাল লেজার এর মতো এবং এখানে হিসাব রাখা হয় সমস্ত কিছু, কম্পিউটারের মধ্যে কোন কোন বিষয়ের লেনদেন হচ্ছে বা ট্রানজ্যাকশন হচ্ছে সমস্ত কিছু রেকর্ড থাকে। অর্থাৎ কেউ চাইলে কিন্তু ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করতে পারে না, এটা পার্মানেন্টলি থাকে এবং সবাই ওই নেটওয়ার্কের মধ্যে যারা যুক্ত হয় সবাই এটা দেখতে পায়, সেই জন্য অনেকটাই জালিয়াতি রোধ করা যায়
যেহেতু কোনো রকমভাবে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করা যায় না, যেটা অরিজিনালি ট্রানজ্যাকশন হয়েছে সেটাই দেখা যায়। এটা হচ্ছে ব্লকচেন। আর ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, এটা হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যেটা আমাদের যে অ্যানালগ ভয়েস, সেই অ্যানালগ ভয়েস সিগন্যালকে ডিজিটাল ডেটা প্যাকেটে রূপান্তর করে। অর্থাৎ অ্যানালগ যে বিষয়গুলো সেগুলোকে আমাদের ডিজিটাল ডেটা হিসাবে রূপান্তরিত করে দেয়, যার ফলে যে প্রচলিত ফোন লাইন, সেই তার পরিবর্তে কিন্তু আমরা আইপি নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ভয়েস কমিউনিকেশন করতে পারি। পরবর্তী প্রশ্ন, যে ওপেন বুক এক্সাম, ওপেন বুক এক্সামের সুবিধা কি? Increase resource management skill, increase inequality among students, increase plagiarism, increase difficulty in assessing students' master. এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, যে রিসোর্স ম্যানেজমেন্ট স্কিল এটা বৃদ্ধি করা। ওপেন বুক এক্সামে যেহেতু সমস্ত তথ্য আমাদের খুঁজে নিয়ে লিখতে হয়, সেই বই দেয়া থাকে, বইয়ের মধ্যে সমস্ত তথ্য থাকে, কিন্তু সেগুলো সঠিক জায়গার জন্য বা সঠিক কোশ্চেনের ক্ষেত্রে সঠিক তথ্য খুঁজে নিয়ে আমাদের লিখতে হয়, সেই জন্য রিসোর্স ম্যানেজমেন্ট স্কিলটা আমাদের ডেভেলপ হয়। পরবর্তী প্রশ্ন, যে এনইপি 2020 অনুসারে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে শিল্পকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য হল হোলিস্টিক লার্নিং, থিওরিটিক্যাল লার্নিং, প্যাসিভ লার্নিং, ফ্র্যাগমেন্টেড লার্নিং, কোনটি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন এ, যে হোলিস্টিক লার্নিং এর কথা বলা হয়েছে, অর্থাৎ সমস্ত ধরনের শিক্ষার ব্যবস্থা কিন্তু একসাথে এখানে থাকবে। এটাই এনইপি 2020-র একটা খুব পজিটিভ দিক এবং ভালো দিক। এখানে সমস্ত বিষয় একসাথে ইনক্লুড থাকবে, অর্থাৎ সামগ্রিক শিক্ষার কথা বলা হচ্ছে। তো আমাদের চ্যানেলেও কিন্তু এই এনইপি 2020 নিয়ে বেশ কিছু কোশ্চেন রয়েছে, ভিডিও করা রয়েছে 3-4টি, তো সেখান থেকে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই কিন্তু আলোচনা করা আছে। আর আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই এনইপি 2020-র উপর বেস করে কোশ্চেন আসবেই। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস বলতে কি বোঝায়? থিওরি বেসড কোর্স, নাকি ডিসিপ্লিন স্পেসিফিক এরিয়ার উপর, স্পেশালাইজড ফিল্ড অফ স্টাডি, অ্যান্ড অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কোর্স, কোনটি? এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, যে একটি ক্রিয়াকলাপমূলক কোর্স বা অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কোর্স। কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সার্ভিস, এখানে যেটা হয়, এখানে আমরা মিলেমিশে কাজ করার সুযোগ পাই, অর্থাৎ যে সামাজিক সম্পৃক্ততা সেটা আমাদের বজায় থাকে এবং সেবার মনোভাব তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন ব্যক্তি, সংস্থা বা সম্প্রদায়ের মধ্যে একটা সহযোগিতামূলক সম্পর্ক বা সক্রিয় যোগাযোগ তৈরি হয়। এবং যেটা দেখে কি করা যায় না, যেটা দেখে আমাদের স্টুডেন্টরা সহজেই শিখতে পারে, তাদের মধ্যে যে সামাজিক ন্যায় বিচার, সেবার মনোভাব, পরস্পরকে সাহায্য করা, এই ধরনের বোধ বুদ্ধিগুলো শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত হয়। সেজন্য এই কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সার্ভিস এই বিষয়টা তুলে ধরা হয়েছে। এর ফলে যেটা হয়, সমাজের একটা গণতন্ত্র বজায় থাকে। এই গুরুত্বপূর্ণ দিকগুলো কিন্তু এখানে প্রকাশ করা যায়। পরবর্তী প্রশ্ন, যে শ্রেণীকক্ষে পাঠদানের সময় কোন পদ্ধতিতে শিক্ষার অগ্রগতি মূল্যায়ন করা হয়? অর্থাৎ বলছে to assess the progress of learning during classroom instruction, প্লেসমেন্ট, ডায়াগনস্টিক, ফরমেটিভ, সামেটিভ, কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, ফরমেটিভ ইভ্যালুয়েশন বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট।
এইগুলো কি কি একটু আমাদের জেনে নিতে হবে। মূলত আমাদের 4 ধরনের যে অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন রয়েছে, যদিও অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশনের মধ্যে সামান্য কিছু তফাৎ রয়েছে, তো অনেক জায়গাতেই অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশনকে প্রায় একই অর্থেই ব্যবহার করা হয়। এখানে এই 4 ধরনের অ্যাসেসমেন্ট কি কি? যে ডায়াগনস্টিক আমরা আমাদের যখন শরীর খারাপ হয় তখন আমরা কি করি, ডায়াগনোসিস করতে যাই। রোগ নির্ণয় করতে গেলে আমাদের যেটা হয় সেটাই, সেই কনসেপ্টটা আমরা এখানে দেখব। তো এটা হচ্ছে অকার্স বিফোর অর ডিউরিং ইনস্ট্রাকশন, অর্থাৎ ইনস্ট্রাকশন বা কোনো একটা কোর্স শুরু হওয়ার আগেই কিন্তু আগে করা হচ্ছে, আবার ডিউরিংও হয়, অর্থাৎ কোর্সটা চলাকালীনও হয়। তো এখানে মেনলি যেটা হয় যে কোনো একটা স্টুডেন্টসের যে উইকনেস রয়েছে বা ফল্ট রয়েছে সেগুলো খুঁজে বের করা এবং সেই রিলেটেড রেমেডিয়াল টিচিং দেওয়া হয়। এটা হচ্ছে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। এক্সাম্পল হিসাবে আমরা প্রি টেস্টের কথা বলতে পারি, ইন্টারভিউ যেগুলো, রিডিং ইনভেন্টরিজ, এই সমস্ত পদ্ধতির মধ্য দিয়ে আমরা কিন্তু এই ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট করে থাকি। নেক্সট যেটা যে প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট। এটা কি হয়, প্লেসমেন্ট যখন আমরা নতুন কোনো কোর্সে ভর্তি হতে যাই তার আগে আমাদের যে যোগ্যতা সেটা বিচার করা হয়, বা কোনো কাজে যুক্ত হলে কোনো কোম্পানিতে আমরা যখন ইন্টারভিউ দিতে যাই কাজের জন্য, সেটাও কিন্তু হয় প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট। অর্থাৎ বিফোর ইনস্ট্রাকশন বা কোর্স, কোনো একটা কোর্স স্টার্ট হওয়ার আগে বা ইনস্ট্রাকশন স্টার্ট হওয়ার আগে এটা হয়ে থাকে। এটা মেনলি কি করে, মেজার্স ওভারঅল প্রফিসিয়েন্সি, অর্থাৎ আমাদের মধ্যে যে যোগ্যতা রয়েছে সেটা আমাদের যাচাই করতে সাহায্য করে। এক ধরনের এন্ট্রি লেভেল স্কিলস, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে সমস্ত আমাদের যে কলেজ বা ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম হয়, প্রফিসিয়েন্সি টেস্ট হয়, এগুলো হচ্ছে আমাদের প্লেসমেন্ট অ্যাসেসমেন্টের উদাহরণ। নেক্সট যেটা ফর্মেটিভ হচ্ছে ডিউরিং দ্য লার্নিং প্রসেস, যেটা আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে যে লার্নিং প্রসেস বা লার্নিং সিচুয়েশন চলাকালীন, ডিউরিং কোর্স, সেটি হচ্ছে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তো এখানে খুব অল্প সংখ্যক বিষয় কভার করা যায়, যেহেতু প্রতিনিয়তই এই ধরনের অ্যাসেসমেন্ট চলে এবং ডেলি ক্লাসের মধ্যেই। এখানে যেমন আমরা কুইজ, পোলস, বিভিন্ন ক্লাস ডিসকাশন, ডিবেট, এগুলোকে আমরা অ্যাড করতে পারি বা এক্সাম্পল হিসাবে নিতে পারি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এখানে কিন্তু ইমিডিয়েট ফিডব্যাক দেওয়ার একটা সুযোগ থাকে, যেহেতু লাইভ সিচুয়েশনে হয় এবং ডেলি স্কুল লাইফে। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এই ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট এটিও কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্টের একটা পার্ট। নেক্সট পড়ে থাকলো যেটা সামেটিভ অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে ইয়ারলি হয় বা কোনো একটা কোর্স শেষ হওয়ার পর, আফটার কমপ্লিশন কোর্স অর ইউনিট, যেমন সেমিস্টার এক্সাম বা ইউনিট টেস্ট বা আমাদের যে ফাইনাল এক্সাম যেগুলো হয়, এখানে মেনলি স্ট্যান্ডার্ডাইজ টেস্ট ইউজ করা হয়। অন্যদিকে ফর্মেটিভে যেটা হতো, ফর্মেটিভে মেনলি টিচারমেন্ট টেস্ট ইউজ করা হয়, আর সামেটিভে আমাদের স্ট্যান্ডার্ডাইজ টেস্ট ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে একদম ফাইনাল সিচুয়েশনে বা একেবারে লাস্টের দিকে কোনো একটা কোর্স শেষ হওয়ার সময় এই অ্যাসেসমেন্টটা করা হয়, এবং এখানে মেনলি মেজার করা হয় লার্নিং যে আউটকাম যেটা, সেটা কতটা অ্যাচিভ করা গেল সেটার উপর। এই মূলত 4 ধরনের অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশনের কথা রয়েছে। পরবর্তী যে প্রশ্ন, যে স্বাস্থ্য পরিষেবা এবং কৃষি নিম্নলিখিত কোন শাখার অন্তর্গত? অর্থাৎ হেলথ কেয়ার এবং এগ্রিকালচার এই দুটো কোন স্ট্রিমের অন্তর্গত? এখানে কোশ্চেনটা একটু গোলমাল রয়েছে, কারণ এটা কোনো একটা এডুকেশনের ওপর বেস করে ব্যাখ্যা করা যায় না, এটা দুটো অ্যান্সার হবে, অপশন এ এবং সি। যে ভোকেশনাল সেই দিকটাও রয়েছে এবং প্রফেশনাল, এই দুটো দিকই পড়ছে, হেলথ কেয়ার এবং এগ্রিকালচার, এ এবং সি দুটোই। নেক্সট যেটি রয়েছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং এনশিওরস এনগেজিং অ্যান্ড সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট? ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট প্ল্যান, গাইডেন্স প্রোগ্রামস, ফ্যাকাল্টি অটোনমি, লার্নিং অ্যাজ আ টাস্ক।
নিচের কোনটি আমাদের উৎসাহব্যঞ্জক এবং সহায়তাপূর্ণ শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, যে শিক্ষকদের যে স্বতন্ত্রতা বা ফ্যাকাল্টি অটোনমি সেটা আমাদের নিজেদের মধ্যে উৎসাহ তৈরি করতে এবং সহায়তাপূর্ণ শিক্ষার যে পরিবেশ সেটা সুনিশ্চিত করতে সাহায্য করে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে এটি একটি ম্যাচিং রয়েছে। সোদগঙ্গা, সয়াম, ন্যাট এবং দীক্ষা এগুলোর সাথে কোনটা হচ্ছে? এই ধরনের কিন্তু অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসে, যে সোদগঙ্গা, সোদসিন্ধু এগুলো রিসার্চের সাথে যুক্ত, সয়াম, স্বয়ংপ্রভা, ন্যাট, দীক্ষা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি। কি বলছে? সোদগঙ্গা। সোদগঙ্গাতে আমরা কি করি? সোদগঙ্গা হচ্ছে এক ধরনের কি? সোদগঙ্গা হচ্ছে একটা ডিজিটাল রিপোজিটরি অফ থিসিস অ্যান্ড ডিসার্টেশন। যে সমস্ত আমরা ডিসার্টেশনগুলো করি মাস্টার্সের যে কোর্সে, তো সেই ডিসার্টেশন এবং যে থিসিস সেগুলোর একটা ডিজিটাল রিপোজিটরি। এটা হচ্ছে আমাদের সোদগঙ্গা। তাহলে A3। নেক্সট সয়াম হচ্ছে আমাদের এক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম অফারিং অনলাইন কোর্সেস। যে অনলাইনে আমরা যখন কোর্সগুলো করতে পারি সেগুলো হচ্ছে এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে করি, সয়াম প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে। তাহলে B2, A3, B2। দেন সি, NAD, ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি। এখানে কি হয়? এখানে আমাদের যে ইট ইজ আ ডিজিটাল রিপোজিটরি অফ একাডেমিক অ্যাওয়ার্ডস, যে সমস্ত একাডেমিক অ্যাচিভমেন্টগুলো হয় সেগুলো এখানে ডাটা লোড করা থাকে বা রেকর্ড করা থাকে, সেই জন্য এটা একটা ডিজিটাল রিপোজিটরি অফ একাডেমিক অ্যাওয়ার্ডস। অর্থাৎ ন্যাড হচ্ছে ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি। নেক্সট পড়ে থাকলো যে দীক্ষা, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। এটা কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে আমাদের অপশন 4 যেটি রয়েছে, যে প্ল্যাটফর্ম ফর টিচার্স ট্রেনিং অ্যান্ড এডুকেশনাল রিসোর্সেস। শিক্ষণ এবং যে শিক্ষাগত যে উপাদানগুলো, এডুকেশনাল রিসোর্সেসগুলো রয়েছে সেগুলো নিয়েই মেনলি আলোচনা করে এবং সেই জায়গাটার নিয়েই কাজ হচ্ছে দীক্ষা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন বি। A3, B2, C1, D4। নেক্সট এটিও কমিউনিকেশন থেকে দিয়েছে, একটি ম্যাচিং রয়েছে। ইন্টারকালচারাল কমিউনিকেশন, মাল্টিকালচারাল কমিউনিকেশন, ক্রস কালচারাল কমিউনিকেশন, ট্রানজিশনাল কমিউনিকেশন, ট্রান্সন্যাশনাল। এই ধরনের ম্যাচিংগুলো আমরা কিন্তু খুব সহজেই করতে পারি এলিমিনেশন মেথড ইউজ করে। যেমন এক্ষেত্রে আমরা এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। এক্ষেত্রে আমরা একটা জাস্ট অপশন, এই ট্রান্সন্যাশনাল যে কমিউনিকেশন, এটা দেখলেই আমরা কিন্তু বুঝতে পারবো। ট্রান্সন্যাশনালটা কি না, আমাদের ন্যাশনালিটির বাইরে, অর্থাৎ আমাদের যে দেশের বাইরে যে সমস্ত কমিউনিকেশনগুলো হয়। তাহলে দেশের বাইরে কি, এখানে কোন অপশনটি রয়েছে, যে কমিউনিকেশন বিটুইন 2 or more স্টেটস বা ন্যাশনালি যেগুলো হয়, অর্থাৎ অন্যান্য দেশের সাথে আমাদের যে যোগাযোগ সিস্টেমটা, এই কমিউনিকেশন বিটুইন 2 or more স্টেটস, অন্যান্য বিভিন্ন দেশের মধ্যে যে যোগাযোগ সিস্টেম, সেটা হচ্ছে ট্রান্সন্যাশনাল কমিউনিকেশন। 2 বা ততোধিক রাষ্ট্রের মধ্যে যখন আমরা যোগাযোগ করছি তখন সেটা হচ্ছে ট্রান্সন্যাশনাল।
তাহলে D1 কিন্তু একটাই আছে অপশনের মধ্যে, D1 এই একটাই আছে অপশন সিতে। এটা দেখলে কিন্তু আমাদের হয়ে যায়। তো তাছাড়াও যেগুলো রয়েছে সেগুলো একটু বলে দিই, যে অপশন এতে রয়েছে আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ বা ইন্টার কালচারাল কমিউনিকেশন। এটা হচ্ছে অন্যের যে সংস্কৃতি রয়েছে, অন্যের যে কালচার রয়েছে সেটা জানা এবং বোঝার জন্য তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হয়, এটা হচ্ছে ইন্টার কালচারাল কমিউনিকেশন। দেন মাল্টিকালচারাল, বহু সাংস্কৃতিক যে যোগাযোগ, সেটি হচ্ছে প্রতিবেশী যে সমস্ত দেশ রয়েছে বা যারা প্রতিবেশী রয়েছে তাদের যে সংস্কৃতি, তাদের যাদের মধ্যে আমাদের মিশ্রণ ঘটেনি, তো তাদের মধ্যে যোগাযোগ, প্রতিবেশী যে সংস্কৃতি তাদের মধ্যে যে যোগাযোগ হচ্ছে। নেক্সট হচ্ছে ক্রস কালচারাল। ক্রস কালচারাল এটা কীরকম না, বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোধগম্যতা বৃদ্ধির জন্য যখন আমরা যোগাযোগ করছি সেটা হচ্ছে ক্রস কালচারাল। পরবর্তী প্রশ্ন, এটি রিসার্চ থেকে দিয়েছে, এটিও একটি ম্যাচিং। তো রিসার্চ প্রবলেম, রিসার্চ হাইপোথেসিস, স্যাম্পল অফ আ স্টাডি, রিসার্চ টুলস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ। এখানে কি রয়েছে না, গবেষণা প্রশ্ন বা রিসার্চ প্রবলেম, যেটা গবেষণা প্রশ্ন বা রিসার্চ প্রবলেম, এটা কোনটার সাথে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের অপশন 4-এ যেটা রয়েছে যে গবেষণা সম্পর্কিত যে প্রশ্ন সেগুলোর আমাদের উত্তর দিতে হয়, এটা হচ্ছে অপশন এ এর সাথে যাচ্ছে। দেন গবেষণা হাইপোথিসিস বা রিসার্চ হাইপোথিসিস, এটা কি, এটা হচ্ছে এক ধরনের যে গবেষণা প্রশ্ন সেটার যে আনুমানিক যে উত্তর, সেটা আনুমানিক যে উত্তর টেন্টেটিভ অ্যান্সার সেটা ঠিক করা, এটা হচ্ছে হাইপোথিসিস। দেন স্যাম্পল অফ আ স্টাডি, নমুনা বা স্যাম্পল কোনটা, যখন আমরা টোটাল যে পপুলেশন রয়েছে আমাদের যে রিসার্চ এরিয়া টোটাল পপুলেশনের থেকে আমরা সীমিত কিছু তথ্য বেছে নিই, স্যাম্পল হিসাবে সীমিত কিছু বিষয় আমরা সিলেক্ট করে নিই, সেটা হচ্ছে স্যাম্পল। তাহলে এটা হচ্ছে অপশন 2, সি এর সাথে অপশন 2। দেন পড়ে থাকছে অপশন ডি, এখানে গবেষণা যন্ত্রাদি বা টুলস, টুলস বলতে যে সমস্ত মেথড বা টেকনিক আমরা ইউজ করি, ডিভাইস ইউজ করি, সেগুলো যেসব যন্ত্র তাদের সাহায্যে আমরা তথ্য সংগ্রহ করি, সেগুলো হচ্ছে গবেষণা যন্ত্রপাতি বা রিসার্চ টুলস। তাহলে D1, সেই হিসাবে আমাদের A4, B3, C2, D1, অর্থাৎ অপশন এ এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এটি লজিক্যাল রিজনিং থেকে দিয়েছে। অন্ধবিশ্বাস, ব্যাপ্তি, উপমান এবং পূর্ব মীমাংসা, এর সাথে কোনগুলো হবে, ডান দিকের যে কলাম 2 তার সাথে কোনটা ম্যাচ হবে। এখানেও কিন্তু আমরা এলিমিনেট করে করে নিতে পারি কোশ্চেন। তো পূর্ব মীমাংসা এটা হচ্ছে বেদেরই একটা ভাগ, তো বেদের প্রামাণিকতা সেটা হচ্ছে পূর্ব মীমাংসা। তাহলে D1 কোথায় রয়েছে, সরি D3, D3 কোথায় রয়েছে, আমাদের অপশন বি তে রয়েছে। D3 অপশন বি, এটা দেখলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। বাকিগুলো আমরা দেখে নিই, যে অপশন এতে যেটা রয়েছে যে অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস কি করে, আমাদের মানুষের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, তাহলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে সমাজ বা ব্যক্তির উপর। তাহলে এই অন্ধবিশ্বাস এটা হচ্ছে এর সাথে 2। নেক্সট ব্যাপ্তি, ব্যাপ্তি হচ্ছে এটা যে ধোঁয়া থাকলে আগুন অবশ্যই থাকবে, ধোঁয়া থাকলে যেখানে ধোঁয়া আছে তার মানে সেখানে অবশ্যই আগুন আছে, এটা হচ্ছে ব্যাপ্তির উদাহরণ। নেক্সট উপমান, উপমানে কি হয়, উপমানে আমরা তুলনা করি, একটা অ্যানালজি করি, এখানে সাদৃশ্যের ভিত্তিতে যখন তুলনা করি সেটাকে উপমান বলা হয়। তাহলে তুলনার সাহায্যে যখন জ্ঞান প্রদান হচ্ছে সেটা হচ্ছে উপমান। তাহলে C4, তাহলে A3, সরি A2,
B1, C4 এবং D3, তাহলে অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনগুলি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের অন্তর্গত? তীব্র দারিদ্র্য ক্ষুধা দূরীকরণ, জলবায়ু পরিবর্তন প্রতিরোধ করা, মাতৃত্বকালীন স্বাস্থ্যের উন্নয়ন, লিঙ্গ সাম্য এবং নারী ক্ষমতায়নের প্রসার। এর মধ্যে কোনগুলি সঠিক? তো আমরা জানি যে এনভায়রনমেন্টাল যে সাস্টেনেবিলিটি সেটা বজায় রাখতে গেলে আমাদের এই দু ধরনের বিষয়ের কথা তুলে ধরা হয়েছিল, যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এ ধরনের দুটি বিষয় ছিল। তো এখানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে টোটাল 8টি গোলের কথা বলা হয় এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে 17টি গোলের কথা বলা হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, অর্থাৎ 1, 3 এবং 4। এই জলবায়ু পরিবর্তনের যে বিষয়টা সেটি কিন্তু এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মধ্যে ছিল না। এখানে আমাদের মেনলি কী কী আছে, যে ইরাডিকেটিং এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার, অর্থাৎ তীব্র দারিদ্র্য এবং ক্ষুধা দূরীকরণ, এটি রয়েছে। ইমপ্রুভিং ম্যাটার্নাল হেলথ, মাতৃত্বকালীন যে স্বাস্থ্যের উন্নয়ন মায়ের, এবং প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ লিঙ্গ সাম্য এবং নারী ক্ষমতায়নের প্রসার, এই 3টি বিষয়কে জোর দেওয়া হয়েছে। এছাড়াও বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এটা শুরু হয়েছে কখন? ইউনাইটেড নেশনস দ্বারা 2000 সালে শুরু হয়েছে। কী জন্য? না টু রিডিউস এক্সট্রিম পভার্টি অ্যান্ড ইমপ্রুভ সোশ্যাল ইন্ডিকেটার্স বাই 2015, এবং লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 2015 পর্যন্ত। তাহলে 2000 সালে শুরু হয়েছে, দেন 2015 সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, এবং এই সময় সাইন করেছিল 189টি কান্ট্রিজ। এখানে বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়, যেমন এই যে হাঙ্গার, এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, চাইল্ড মর্টালিটি, ম্যাটার্নাল হেলথ, বিভিন্ন ডিজিজ, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এই সমস্ত ইস্যু নিয়েই কিন্তু এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল তৈরি করা হয়েছে। এখানে মেনলি 8টা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট টার্গেট করা হয় বা ডেভেলপমেন্ট গোল রয়েছে। এগুলো কী কী? না ইরাডিকেট এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, promote gender equality and empower women, reduce child mortality, improve maternal health, combat HIV, AIDS, malaria এবং other disease, ensure environmental sustainability, develop a global partnership for development। এই 8টি গোলের কথা বলা হয়েছে। তো নেক্সট আমাদের 2015 থেকে 2030 সাল পর্যন্ত যে লক্ষ্যমাত্রা নেওয়া হয় সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। পরবর্তী প্রশ্ন, নিচের প্ল্যাটফর্মগুলির শুরু হওয়ার তারিখ অনুযায়ী তাদের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে হবে। ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই 4টে যে উদ্ভাবন বা শুরু হওয়ার তারিখ অনুযায়ী এগুলোকে ঊর্ধ্বক্রমে বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টুইটার এবং ইনস্টাগ্রাম। অর্থাৎ ইনস্টাগ্রাম সবচেয়ে শেষে এসছে, তার আগে টুইটার, তার আগে ইউটিউব এবং তার আগে ফেসবুক। 4, 1, 2, 3। পরবর্তী প্রশ্ন, গবেষণা প্রশ্নাবলী নির্মাণের ক্ষেত্রে নিচের পর্যায়গুলি ক্রমানুযায়ী সাজাতে হবে। For designing a research questionnaire, arrange the following steps in the correct sequence. এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ। প্রথমে আমাদের কি করতে হয়? প্রথমে আমাদের কোনো একটা রিসার্চের জন্য অবজেক্টিভস ঠিক করতে হয়। তো অবজেক্টিভস ঠিক করার পর আমাদের সেই উদ্দেশ্যে
উত্তরদাতাদের শনাক্ত করতে হয়, অর্থাৎ যারা রেসপন্ডেন্ট হবে টার্গেট এরিয়া তাদের ঠিক করতে হয়। 4 এবং 3 নম্বর হচ্ছে ড্রাফট দ্য কোশ্চেন, অর্থাৎ কোশ্চেনগুলো ঠিক করতে হয়, রিসার্চ কোশ্চেনগুলো। দেন এখানে রিসার্চ কোশ্চেন না, ওই ডাটা কালেকশনের জন্য যে কোশ্চেনগুলো সেগুলো আমাদের ঠিক করতে হয়। নেক্সট প্রি টেস্ট দ্য কোশ্চেনার, এবং ওই কোশ্চেনারগুলো প্রি টেস্ট করা হয়। লাস্ট হচ্ছে ফাইনালাইজ দ্য কোশ্চেনার, তারপর সেই কোশ্চেনারগুলো ফাইনাল হিসাবে সেট করা হয়। 2, 4, 3, 1, 5। পরবর্তী প্রশ্ন, সাধারণ থেকে বিশেষ উপাদানের অভিমুখে শিক্ষার ক্রমটি হচ্ছে the sequence of learning process from general towards specific components is সাধারণ থেকে বিশেষ, জেনারেল টু স্পেসিফিক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, কারণ এখানে সবচেয়ে ব্রড পার্সপেক্টিভ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা হচ্ছে শিক্ষার লক্ষ্য, এটা হচ্ছে জেনারেল। এর থেকে যদি কিছুটা স্পেসিফিকের দিকে যায় তাহলে পাঠ্যক্রমের উদ্দেশ্য বা পাঠ্যক্রম সংক্রান্ত বিষয়গুলো, তার চেয়ে কিছুটা স্পেসিফিক হচ্ছে সক্ষমতা বা কম্পিটেন্সি, সেগুলো যোগ্যতা যেগুলো। নেক্সট হচ্ছে লার্নিং আউটকামস, তা শিক্ষার ফলাফল। এই অপশন ডিটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এটি অ্যাসারশন রিজন জনিত কোশ্চেন। এখানে যেটা বলছে, অ্যাসারশনে যেটি রয়েছে যে জলবায়ু পরিবর্তনের ফলে সামাজিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বা সোশ্যাল টেনশন সেটা বৃদ্ধি পাচ্ছে। যুক্তি হিসাবে বা রিজন হিসাবে দিয়েছে যে প্রতিকূল আবহাওয়ার প্রাবল্য এবং পুনরাবৃত্তি জনজীবন এবং খাদ্য সুরক্ষার উপর প্রভাব ফেলে। এর মধ্যে কোনটি সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, যে দুটোই সঠিক। যে জলবায়ু পরিবর্তনের ফলে যে সামাজিক উত্তেজনা বা সোশ্যাল টেনশন সেটা বৃদ্ধি পাচ্ছে অবশ্যই ঠিক, এবং তার সাথে সাথে প্রতিকূল আবহাওয়ার যে প্রাবল্য এবং পুনরাবৃত্তি জনজীবন এবং খাদ্য সুরক্ষার উপর সেটা প্রভাব ফেলছে প্রতিকূল আবহাওয়া, সেটাও ঠিক। এবং যে রিজন সেটা অবশ্যই অপশন নিয়ে সঠিক, যে মন্তব্য বা অ্যাসারশন সেটাকে পুরোপুরি সাপোর্ট করছে বা ব্যাখ্যা করছে। সেই জন্য এ এবং আর উভয়ই সত্য এবং রিজন যথাযথভাবে অ্যাসারশনকে ব্যাখ্যা করে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এখানেও অ্যাসারশন রিজনের কোশ্চেন রয়েছে। যে অ্যাসারশনে যেটা দিয়েছে যে হিমালয় পর্বতশ্রেণীতে ভূমিধসের ঘটনা বৃদ্ধি পেয়েছে। যুক্তি হিসাবে যেটা দিচ্ছে যে সাম্প্রতিককালে হিমালয় পর্বতশ্রেণীতে বৃহৎ আকারে খনন কার্যের ঘটনা ঘটেছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, যে হিমালয় পর্বতশ্রেণীতে ভূমিধসের আমরা রিসেন্টলি দেখেছি, এমন অনেক ঘটনা ঘটেছে, তো এটা তো ঠিক। এবং সেটার কারণ হিসাবে কি হচ্ছে না, যে অবৈধ যে খনন কার্যগুলো চলছে সেগুলোর ফলেই মেনলি এটা হচ্ছে। তো সেই জন্য অবশ্যই যে রিজন সেটা আমাদের অ্যাসারশনকে অবশ্যই যথাযথভাবে ব্যাখ্যা করছে, সেই জন্য অপশন এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এটিও অ্যাসারশন রিজন। তো এই ধরনের অ্যাসারশন রিজনে কিন্তু কোশ্চেন বেশ কিছু থাকে প্রতি এক্সামের ক্ষেত্রেই। এখানে যেটি রয়েছে যে অ্যাসারশন দিয়েছে যে কোনো বস্তুগত পরিকাঠামো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যায়। যুক্তি হিসাবে বিভিন্ন বেতার প্রযুক্তি যেমন ওয়াইফাই, যে কোনো স্থান থেকে ইন্টারনেট ব্যবহার সম্ভব,
করে তুলেছে। সরি, এটা বেতার প্রযুক্তি না, এটা ট্রান্সলেট করে কিন্তু ভুল করেছে। তো ওয়্যারলেস যে টেকনোলজিসগুলো, অর্থাৎ তারবিহীন যে টেকনোলজি, তারবিহীন প্রযুক্তি, যেমন ওয়াইফাই, সেটা যে কোনো স্থান থেকে আমাদের ইন্টারনেট ব্যবহার সম্ভব করে তুলেছে। অর্থাৎ এখানে অ্যাসারশন বলছে দ্য ইন্টারনেট ক্যান বি অ্যাক্সেসড উইদাউট ইউজিং এনি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। রিজন হিসাবে দিচ্ছে যে ওয়্যারলেস টেকনোলজিস সাচ অ্যাজ ওয়াইফাই অ্যালাউ ইউজার টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট ফ্রম এনিওয়্যার। যে কোনো জায়গা থেকে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন সি, যে অ্যাসারশন যেটি রয়েছে সেটি ভুল, কিন্তু রিজন হিসাবে যেটি আছে সেটি ঠিক। অর্থাৎ যে ইন্টারনেট ক্যান বি অ্যাক্সেসড উইদাউট ইউজিং এনি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এটা সম্ভব নয়। আমাদের যে কোনো না কোনো আমাদের ডিভাইস ইউজ করতেই হয় এবং সেখানে প্রপারলি ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করে। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কিন্তু ইন্টারনেট ব্যবহার করা যায় না। অর্থাৎ আমরা ইন্টারনেটটা ব্যবহার করব কী দিয়ে? আমাদের কাছে যদি মানে উপযুক্ত যে ডিভাইস সেটা যদি না থাকে, তাহলে কিভাবে আমরা ব্যবহার করব? তাহলে বস্তুগত একটা পরিকাঠামো আমাদের লাগছে, যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সেটা লাগছে। সেই জন্য এখানে যে অ্যাসারশন রয়েছে সেটি কিন্তু ভুল দিয়েছে, কিন্তু রিজন যেটা সেটা ঠিক। সেই জন্য অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এখানে অ্যাসারশন হিসেবে দিয়েছে যে দ্য অ্যানুয়াল রিপোর্ট অফ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স 2025 ranked India's press freedom at 151 out of 180 countries. প্রেস ফ্রিডম, ইন্ডিয়াস প্রেস ফ্রিডম অনুযায়ী যে র্যাঙ্ক করেছে এই বার্ষিক প্রতিবেদনটি, এটা হচ্ছে 151তম র্যাঙ্ক করেছে 180 কান্ট্রির মধ্যে। এবং যে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা ভারতে, সেটি ভারত কততম স্থান অধিকার করেছে? 151তম স্থান অধিকার করেছে 180টি দেশের মধ্যে। রিজন হিসাবে বলছে দ্য রিডার্স নাও ফলো দ্য সোশ্যাল মিডিয়া মোর দেন এনি আদার মিডিয়া। বর্তমানকালে পাঠকরা অন্য কোনো মাধ্যমের থেকে সামাজিক মাধ্যমই বেশি অনুসরণ করে থাকে। এক্ষেত্রে তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ডি, যে অ্যাসারশন যেটি সেটি কিন্তু সত্য, কিন্তু রিজন হিসাবে যেটি দেওয়া হয়েছে এটি ভুল। এটি অ্যাসারশনের সঙ্গে কিন্তু যাচ্ছে না, অ্যাসারশনের যথাযথ ব্যাখ্যা নয়। যে সামাজিক মাধ্যম বেশি ইউজ করে মানে আমাদের নিউজ পেপার বা এই নিউজ রিলেটেড বিষয়গুলো, নিউজ পেপার এটা ইউজ করে না সেভাবে, সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে সমস্ত কিছু হয়ে থাকে। তাহলে সেটা এই রিজনটা কিন্তু অ্যাসারশনের সাথে যাচ্ছে না। কিন্তু এই তথ্য যেটা, যে 2025-এর যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, যে 2025-এর রিপোর্ট, সে বার্ষিক প্রতিবেদন অনুযায়ী কিন্তু ভারত আমাদের 180টা দেশের মধ্যে 151তম স্থান অধিকার করেছে। যে ইন্ডিয়াস প্রেস ফ্রিডম অনুযায়ী বা সংবাদপত্রের যে স্বাধীনতা অনুযায়ী সেখানে 151তম র্যাঙ্ক করেছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। বাকি আমাদের এরপরে যে কম্প্রিহেনশনগুলো রয়েছে সেগুলো আজকে আলোচনা করছি না। তো যদি ক্লাসটি হেল্পফুল হয় এবং ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করার অনুরোধ করব এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। এরকম ধারাবাহিক ক্লাস কিন্তু আস্তে আস্তে আসবে, তো সবাই চ্যানেলে যুক্ত হয়ে থেকো। এবং আরও একবার বলবো যে ক্লাসটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে।